ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে আগামী শুক্রবার 15ই আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প নিজেই এই তথ্য জানিয়েছেন। তবে এ বিষয়ে ট্রাম্প বলেছেন, যে কোনো শান্তি চুক্তির জন্য হয়তো কিছু অঞ্চল বিনিময় করতে হবে। এছাড়া শুক্রবার হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের নেতাদের সঙ্গে আলোচনার সময় ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, সমঝোতায় উভয় পক্ষের জন্য লাভজনক কিছু ভূখণ্ড বিনিময় থাকতে পারে। ট্রাম্পের ঘোষণার পর ক্রেমলিনও এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে চলতি সপ্তাহে মস্কোতে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। আলোচনায় ইউক্রেন যুদ্ধ, দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক এবং যুদ্ধবিরতির সম্ভাব্য রূপরেখা নিয়ে গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছে উভয় পক্ষ। এর আগে 2019 সালে এই দুই নেতার মধ্যে সবশেষ সরাসরি বৈঠক হয়েছিল। ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরু হয় 2022 সালের ফেব্রুয়ারিতে, কিন্তু এটি এখনও থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এই পরিস্থিতির মধ্যেই যুদ্ধবন্ধে আলাস্কায় বহুল প্রত্যাশিত বৈঠকে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। কিন্তু এই দুই নেতার বৈঠক ইউক্রেনের দ্রুত যুদ্ধবন্ধে কতটা কাজে দেবে, নাকি আগের বৈঠকগুলোর মতোই নিষ্ফল হবে, জানাচ্ছেন শারমিন শ্রাবণী। এবছর মে থেকে জুলাইয়ের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 3 দফা আলোচনা হয়েছে, কিন্তু তা শান্তি স্থাপনের মতো সমাধান আনতে পারেনি। এখন ট্রাম্প হয়তো আশা করছেন, তিনি নিজে বিষয়টি হাতে নিলে শেষ পর্যন্ত একটি যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব হতে পারে। কিন্তু কিয়েভ ও মস্কোর মধ্যকার বিভেদ এতটাই গভীর যে ট্রাম্পের মধ্যস্থতায় আলোচনাও সেই ফারাক মেটানো কঠিন করে তুলতে পারে। গত জুন মাসে রাশিয়া ইউক্রেনের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রকাশ করে। এতে রাশিয়া বলেছে, সংঘাতের চূড়ান্ত সমাধান চাইলে ইউক্রেনের অঞ্চল ক্রিমিয়া, দনেস্ক, লুহান্স্ক, জাপোরিজিয়া ও খেরসনের রাশিয়ার সার্বভৌমত্ব মেনে নিতে হবে। এছাড়া ইউক্রেনকে সামরিক নিরস্ত্রীকরণ, কোনো সামরিক জোটে না জড়ানো এবং নতুন করে নির্বাচন আয়োজন করতে হবে। তাই ট্রাম্প পুতিন বৈঠকে সম্মত হলেও এটা বিশ্বাস করার কোনো কারণ নেই যে মস্কো তাদের কঠিন পূর্ব শর্তগুলো থেকে পিছু হটতে প্রস্তুত। তাহলে এই মুহূর্তে পুতিন আলোচনায় বসতে রাজি হচ্ছেন কেন? এর একটি সম্ভাব্য কারণ হতে পারে রাশিয়ার উপর যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার হুমকি। এছাড়া ক্রেমলিন হয়তো মনে করছে, যুদ্ধ শেষ করার শর্তগুলোর যৌক্তিকতা ট্রাম্পকে বোঝাতে পারলে তাকে নিজেদের পক্ষে টানা যেতে পারে। সম্ভবত এ কারণে কিয়েভ চায় যে কোনো যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনায় ইউক্রেন সরাসরি অংশগ্রহণ করুক, যাতে ট্রাম্প পুতিনের প্রভাবের শিকার না হন। তবে যুদ্ধবিরতির জন্য মস্কো যেসব শর্ত দিয়েছে সেগুলি পূরণ করা কিয়েভের জন্য বেশ কঠিন। এ কারণে ইতিবাচক ফল আসার সম্ভাবনা অনেক কম বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। শারমিন শ্রাবণী, ৭১। রাশিয়ার ওপর যথেষ্ট চাপ প্রয়োগ করা হলে এখন যুদ্ধবিরতির একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছেন, বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন তিনি এবং তার প্রতিনিধিরা নিয়মিত যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখছেন। জেলেনস্কি জানিয়েছেন, শুক্রবারও ইউক্রেনের ভূখণ্ডে বোমা হামলা চালিয়ে মানুষ হত্যা করেছে রাশিয়া। এছাড়া দেশটির বিভিন্ন শহরে বিমান হামলার সতর্কতা জারি রয়েছে। এই অবস্থায় স্থায়ী শান্তির জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। যুদ্ধবিরতির চুক্তি করতে আমরা পোল্যান্ড, ফিনল্যান্ড, লাটভিয়া, চেক রিপাবলিক, দক্ষিণ আফ্রিকা সহ অনেক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলোচনা করেছি। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিতই কথা হচ্ছে। সবাই একটি বিষয়ে একমত, সেটি হলো উপযুক্ত চাপ প্রয়োগ করা হলে এখন যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে রাশিয়া। তাদেরকেই যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে, কারণ যুদ্ধ তারাই শুরু করেছিল। শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এই তথ্য জানিয়েছেন মোদী নিজেই। পুতিনকে বন্ধু সম্বোধন করে শুক্রবার এক এক্স বার্তায় মোদী বলেছেন, বন্ধু পুতিনের সঙ্গে খুবই ভালো এবং বিস্তৃত আলাপ আলোচনা হয়েছে। তিনি ইউক্রেন যুদ্ধের হালনাগাদ তথ্য জানিয়েছেন। মোদী জানান, ফোন আলাপে দুই দেশের দ্বিপাক্ষিক বিভিন্ন এজেন্ডার অগ্রগতির পর্যালোচনা করেছেন তারা। এক্সে মোদী আরও লেখেন, এই বছরের শেষের দিকে পুতিন ভারত সফরে আসছেন। এর আগে বৃহস্পতিবার মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। পুতিন দোভালের সেই বৈঠক শেষ হওয়ার 24 ঘন্টা পেরোনোর আগেই টেলিফোনে কথা হয়েছে পুতিন ও মোদীর মধ্যে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারে সহায়তা করলে $5 কোটি পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র।
পুরস্কারের অর্থ দ্বিগুণ করে এই ঘোষণা দেন মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি। তবে এই ঘোষণাকে হাস্যকর বলে মন্তব্য করেছে ভেনেজুয়েলা। মাদক পাচারের অভিযোগ এনে চলতি বছরের জানুয়ারিতে মাদুরোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে মার্কিন বিচার বিভাগ। পরোয়ানার সঙ্গে গ্রেপ্তারে সহায়তার জন্য $2.5 কোটি পুরস্কার ঘোষণা করা হয়। বৃহস্পতিবার পুরস্কারের অর্থ দ্বিগুণ করে $5 কোটি ঘোষণা দেয়া হয়। অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বলেন, মাদুরো বিশ্বের সবচেয়ে বড় মাদক পাচারকারীদের অন্যতম। ভিডিও বার্তায় তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র এ যাবৎ মাদুরোর সঙ্গে সম্পৃক্ত প্রায় $70 কোটি সম্পদ জব্দ করেছে। পাম বন্ডির ভিডিও বার্তার প্রতিক্রিয়ায় এক টেলিগ্রাম বার্তায় ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান জিল বলেছেন, এটি দুর্ভাগ্যজনক, এটি অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়কে ধামাচাপা দেওয়ার হাস্যকর প্রচেষ্টা। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এদিকে দখল নয় বরং গাজাকে হামাস মুক্ত করাই ইসরায়েলের নতুন পরিকল্পনার উদ্দেশ্য বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে মন্ত্রিসভায় গাজা দখলের পরিকল্পনা অনুমোদন পাওয়ার পর থেকেই চরম আতঙ্কে আছেন স্থানীয়রা। এসব আতঙ্কের মধ্যেও প্রতিনিয়ত মৃত্যুর সাথে লড়াই করছে গাজাবাসী। 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও 72 জন ফিলিস্তিনি। সৃষ্টি ঘটকের রিপোর্ট। টানা 22 মাস ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অব্যাহত আছে ইসরায়েলি বাহিনীর হামলা। শুক্রবারও গাজার খান ইউনিস, আল মাওয়াসি সহ বিভিন্ন জায়গায় বিমান হামলা চালায় ইসরায়েল। এদিনের হামলায় নিহতের সংখ্যা অর্ধ শতাধিক ছাড়িয়ে যায় আর আহত হয়েছে 3 শতাধিক। এছাড়া ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতেও অনেকে হতাহত হয়েছে। এরই মধ্যে ইসরায়েলের মন্ত্রিসভায় গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন পাওয়ায় চরম আতঙ্কে দিন কাটছে সেখানকার ফিলিস্তিনিদের। অনেকেই বলছেন, গাজার কোনো জায়গায় যেখানে নিরাপদ নেই সেখানে শহর ছেড়ে আবার কোথায় যাবেন তারা জানেন না। দক্ষিণ নিরাপদ নয়, উত্তরেও তীব্র হামলা চলছে। আমরা কোথায় যাব? আমরা কি সাগরে ডুবে মরব? দয়া করে আমাদের বিষয়ে একটা সিদ্ধান্ত নিন। তবে গাজা সিটি দখল নয় বরং হামাসের কাছ থেকে গাজার দখল নেয়াই ইসরায়েলের মন্ত্রিসভায় পাশ হওয়া পরিকল্পনার একমাত্র উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় জার্মানি ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ করায় ক্ষোভ প্রকাশ করেন নেতানিয়াহু। একই দিন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামের সাথে বৈঠকের সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই। যুক্তরাজ্য এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত নিয়েছে, তবে আমাদের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই। আমি বুঝতে পারছি না এই স্বীকৃতি দিয়ে কি লাভ। তাদের সরকার গঠন করার মতো যথেষ্ট সক্ষমতা নেই। এদিকে ইসরায়েলের গাজা সিটি দখলের পরিকল্পনা নিয়ে উদ্বেগ জানিয়ে জাতিসংঘ বলেছে, এমনটি হলে সেখানে মানবিক বিপর্যয়ের চূড়ান্ত চিত্র দেখবে বিশ্ব। সৃষ্টি ঘটক, 71। তীব্র তাপদাহে সৃষ্ট দাবানলে বিপর্যস্ত ইউরোপের কয়েকটি দেশ। এর মধ্যে ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানল চলছে ফ্রান্সের অড অঞ্চলে। দাবানলে জ্বলছে ইউরোপের দেশ স্পেন, গ্রিস, ইতালি সহ আরও কয়েকটি দেশ। এছাড়া যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে আবারও ছড়িয়ে পড়েছে দাবানল। সৃষ্টি ঘটকের রিপোর্ট। 75 বছরের মধ্যে সবচেয়ে বড় দাবানলে জ্বলছে ফ্রান্সের বনাঞ্চল। দেশটির দক্ষিণাঞ্চলীয় অড এলাকায় দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে 2000-এর বেশি দমকল কর্মী ও 5 শতাধিক অগ্নি নির্বাপক যানবাহন। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন সেনাবাহিনী ও জাতীয় পুলিশ সদস্যরাও। স্পেনে চলছে বছরের দ্বিতীয় দফার দাবানল। উপকূলীয় শহর তারিফায় দেখা গেছে দাবানলের কালো ধোঁয়া। এ অবস্থায় দেশটির বিভিন্ন জায়গায় সতর্কতা জারি করেছে প্রশাসন। এরই মধ্যে 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় ভুগছে দেশটির বাসিন্দারা। স্থানীয় প্রশাসন জানায়, একটি ক্যারাভান থেকে আগুনের সূত্রপাত। এরপর দাবানল পাহাড় বেয়ে সমুদ্র তীরবর্তী এলাকায় ছড়িয়ে পড়ে। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর ও হোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। গ্রিসের রাজধানী অ্যাথেন্সের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর কেরাটির বনভূমি জ্বলছে ভয়াবহ দাবানলে। এরই মধ্যে আগুন আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ায় একজন দগ্ধ হয়ে মারা গেছেন এবং অনেক বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে স্থানীয়দের সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। তুরস্কের উত্তর পশ্চিমের প্রদেশ ক্যানকালেতে একটি হাসপাতালের পাশে দাবানল ছড়িয়ে পড়েছে। এতে ওই হাসপাতাল থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির দমকল বাহিনী জানিয়েছে, 30টি অগ্নি নির্বাপক ট্রাক, 4টি হেলিকপ্টার ও 4টি বিমান নিয়ে এ আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়ায় শুক্রবার রাতে স্থানীয় বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়।
এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে আবারও ভয়াবহ দাবানল জ্বলতে শুরু করেছে। প্রায় ৫,০০০ একর জমি পুড়ে গেছে। লস অ্যাঞ্জেলেস এবং ভেঞ্চুরা কাউন্টির কমপক্ষে 10টি এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত অন্তত ২,৭০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে কমপক্ষে ৪০০ কর্মী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় দমকল কর্তৃপক্ষ। সৃষ্টি ঘটক, ৭১। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের নানা প্রান্তের নানা রকম সব খবর নিয়ে কাল সকাল ৯:৩০টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।